দেখো রেডি রেডি মিউজিক আমরা যাই ওকে যাবো ঝলমলে দুনিয়ার এমন দৃশ্যে আটকে গেছে কৌতূহলী চোখ। রূপালী পর্দার মোহটাই যেন এমন, সিনেমার নায়ক নায়িকাকে এক নজর দেখতে তাই উপচে পড়া ভিড়। সিনেমার একটি গানের দৃশ্য ধারণ করার জন্য হাতির ঝিল চলে এসেছে সিনেমার পুরো ইউনিট। চলচ্চিত্রের নাম ভালোবাসলে দোষ কি তাতে। নায়িকা রোমানা ইসলাম নীর কেন্দ্রীয় চরিত্রে এটাই তার প্রথম কাজ। মুভির নাম ভালোবাসলে দোষ কি তাতে। মুভিতে কাজ করে আমার অনেক ভালো লাগছে। নীরের সঙ্গে নায়কের চরিত্রে আছেন জয় চৌধুরী। সিনেমায় কাজ করার প্রবল ইচ্ছে যাদের, তাদের জন্য তিনি কিছু পরামর্শ দিয়ে রাখেন। যখন বুঝবেন যে ওখানে কোনো রকম লেনদেন বা চাওয়া পাওয়ার কিছু আছে, সো ওখান থেকে কেটে যাওয়া বেটার। দৃশ্য ধারণের এই আয়োজনে মুগ্ধ ইনি, মনে মনে নিজেকেও সেই জায়গায় দেখতে চান তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থীর কৌতূহলী চোখে এখন কেবলই ঝলমলে দুনিয়া। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যেটি এফডিসি নামে বেশি পরিচিত, এফডিসির গলিতে নিজের ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন আরও এক তরুণী, তার নাম সায়রা। এই জগতে পা রাখার স্বপ্ন তার ছোটবেলা থেকেই। দু একটি নাটকে অভিনয় করেছেন তিনি, তবে মূল চরিত্রে অভিনয় করতে না পারার হতাশা রয়ে গেছে মনে। চিন্তা বদলে ফেলেন সায়রা, নাটকের হতাশাকে একপাশে ফেলে বড় পর্দার স্বপ্ন দেখতে থাকেন তিনি। আর তাই সিনেমার পরিচালকদের নজরে আসতে চান সায়রা। তারকা হবার স্বপ্ন অনেকেরই থাকে, বিশেষ করে তরুণ বয়সে, কারণ ওই সময়টাতেই মানুষের মনে দানা বাঁধতে শুরু করে স্বপ্নময় জগতে ঢুকবার জন্যে। সেই স্বপ্নেই বিভোর এখন সায়রা এবং ইনি। কিন্তু সেই স্বপ্নময় জগতে ঢুকবার পথটি সবসময় মসৃণ হয় না চাওয়ার সাথে পাওয়ার মিল। সিরাজগঞ্জ থেকে আসা এই তরুণের নাম জামান। কাছে থেকে নায়ক নায়িকাদের খোলা চোখে দেখার ইচ্ছে তার বহুদিন। সেই ইচ্ছা পূরণের দিন হয়তো আজ, কিন্তু না। দারোয়ানের চোখ ফাঁকি দিতে পারলেন না তিনি। এই বুঝি তার স্বপ্ন ভেস্তে গেল। প্রথমে আশঙ্কা থাকলেও দারোয়ানের কল্যাণে স্বস্তি ফিরে পেলেন জামান। পেয়ে গেলেন গেট পাস। ভেতরে তো ঢুকলেন, কিন্তু নায়ক নায়িকারা কোথায় থাকেন তা জানা নেই তার। শুটিংটা কোন জায়গায় চলে ভাই? শুটিং একটু জটলা দেখলেই ছুটে যান সেখানে, খুঁজে বেড়ান স্বপ্নের নায়ক নায়িকাকে। নায়িকাকে খুব কাছে থেকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। একটা অটোগ্রাফ চেয়ে বসলেন তার কাছে। নায়িকার অটোগ্রাফ নিয়েই থেমে থাকেননি তিনি। এবার তার দৃষ্টি শুটিংয়ের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে। মিশে গেলেন ঝলমলে দুনিয়া। সেই জগৎ থেকে ফিরে এলেন জামান। এবার তিনি রূপালী পর্দায় নিজেকে দেখতে চান। যে ভাবনা সেই কাজ। খুঁজতে থাকলেন শেখাবার শিক্ষককে, কিন্তু ভরসা পাচ্ছেন না তিনি। এটা কি নগদ নিয়ে আসতে হবে না অ্যাকাউন্টে বা ব্যাংকে? আপনি যত টাকা পেবেন তত টাকা শুকিয়ে যাবে। আবার নাছর বান্দাও এই তরুণ। নায়ক না হয়ে বাড়ি ফিরবেন না তিনি, তাই পিছু ছাড়ছেন না স্বপ্ন দেখানো কথিত পরিচালকের। ভালোবাসা তো দরকার নেই, স্ক্রিপ্ট তো লিখে দিবেন, সব রেডি আছে। তবে চেহারা এবং শরীর নিয়ে সংশয় আছেন জামান। শেষ পর্যন্ত নিজের ইচ্ছে পূরণ করতে পারবেন তো? অবশেষে ভরসা পেয়ে গেলেন তিনি। এমনি কি কাজের ছেলের কোনো ইয়া নাই, মানে ট্রেনের নায়ক নয়, নায়কের বাসায় কাজের ছেলে হিসাবে অভিনয়ের আশ্বাস পাওয়া গেল। ঝলমলে পর্দায় অভিনয়ের এমন সুযোগ কজনই বা পায়। অবশ্য তার একটা আবদার আছে। টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি জাস্ট ওই একটা ইয়া করে নেন, এটা মেয়ে ক্যারেক্টারের সিকোয়েন্স। চাকরের সাথে চাকরারই প্রেম মেনে নিলেন জামান, কিন্তু এই চরিত্রে অভিনয় করতে হলেও গুনতে হবে তাকে মোটা অঙ্কের টাকা। 2 লাখ পুরাপুরি, মানে এই বুধবার আগে আর কি, যদি ভাঙা ভাঙা দিয়ে সমস্যা নাই। এতক্ষণ আপনারা যাকে দেখলেন তিনি কিন্তু অভিনয় করবার জন্য এফডিসিতে যাননি। তিনি গেছেন নিজের চোখে আসল সত্য বের করে আনতে। এই জগতে ঢুকতে গেলে, এই জগতে কাজ করতে গেলে
একজন মানুষকে কত ঘাট পাড়ি দিতে হয় সেই অভিজ্ঞতা বাস্তবে অনুধাবন করবার জন্য আমাদের রিপোর্টার জামানকে অভিনয়ের আশ্রয় নিতে হয়েছে। শুধু জামান নন, তারকা বানানোর কারখানায় কি কি কর্মকাণ্ড হয় তা খুঁজে বের করতে আমাদের আরও একজন অনুসন্ধানী রিপোর্টার ফয়সাল আলমকে কাজ করতে হয়েছে বেশ লম্বা সময় ধরে। ফয়সাল আলম কাজ করেছেন জাকির হোসেন নামে। নতুন মুখের সন্ধানে বাসের পেছনে লাগানো এই বিজ্ঞাপন আমাদের চোখ এড়ায়নি। বিজ্ঞাপনে দেওয়া মোবাইল ফোন নম্বরে তাই যোগাযোগ আমাদের। আমি আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম পোস্টারে, তো সেখানে নতুন মুখের সন্ধানে আপনারা বিজ্ঞাপন দিয়েছেন। তো আমি তো অভিনয় করতে চাই, সেক্ষেত্রে কি কি করতে হবে একটু যদি বলতেন। কিছু বুঝে ওঠার আগেই মোবাইল ফোন কেটে দেওয়াটা সন্দেহজনক মনে হল। সন্দেহ দূর করতে হলে মূল ঘটনা জানতে হবে, আর তাই বিজ্ঞাপনের সূত্র ধরে আমরা হাজির হয়ে গেলাম গুলিস্তান শপিং কমপ্লেক্সে। দেখা হলো বিজ্ঞাপনদাতা ওস্তাদ বেঙ্গল ব্রুসের সাথে। জঙ্গল বয় একটা ভয়ঙ্কর গ্লাস। আমরা তার কাছে অভিনয় করার আগ্রহ প্রকাশ করলাম। আমার কি করতে হবে, কিভাবে আমার নিয়ে জায়গা মতো পৌঁছাবে, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। সেক্ষেত্রে আমি ফেল করতে চাই না। আর ছবি তুলতে হবে। ধানমন্ডির একটি ফটো স্টুডিও, সেখানে হাজির আমাদের অনুসন্ধানী রিপোর্টার ফয়সাল আলম। মডেলিং স্টাইলে ছবি তুলতে হবে, তাই নিজেকে আলাদা করে সাজিয়ে নিতে হলো তাকে। গুলিস্তান শপিং কমপ্লেক্স। ফয়সাল এবার ঢুকলেন জাকির হোসেন নামে, হাতে বায়োডাটা আর ছবি। কাগজ। নায়কের চাহিদা বেশি, হয়তো সে কারণে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সেই আশঙ্কায় জাকির আগেভাগেই আগ্রহ দেখিয়ে বসলেন ভিলেন হবার জন্য। জাকির হোসেন শেষ পর্যন্ত ভিলেন হবেন কিনা তা জানা নেই আমাদের, কিন্তু ইমির নায়িকা হওয়া চাই। এবার বেঙ্গল ব্রুসের সাথে ইমির মোবাইল ফোনে যোগাযোগ শুরু। আমি কোথায় আসবো? হ্যাঁ, আমি কি তাহলে বাসাবো আসবো না গুলিস্তান আসবো? গুলিস্তান। ওস্তাদ বেঙ্গল ব্রুসের জন্য ইমির অপেক্ষা। হ্যাঁ ভাইয়া, ওই যে এখানে একটা আছে না, বঙ্গবন্ধু স্টেডিয়াম। হ্যাঁ আমি ওখানে ভাইয়া। এখন মানে তারপর এখন কিভাবে আমি তো চিনি না। অপেক্ষার পালা শেষ। মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে ওস্তাদ বেঙ্গল ব্রুস। ভালো আছেন? হ্যাঁ অনেক জ্যাম। কোথায় যাবো এখন আমরা? আমি না আসলে বাইকে বসে জি। মুহূর্তে ইমিকে নিয়ে আমাদের দৃষ্টির বাইরে চলে গেলেন তিনি। আমাদের ধারণা বেঙ্গল ব্রুস ইমিকে নিয়ে গেছেন গুলিস্তান শপিং কমপ্লেক্সে তার আস্তানায়। আমাদের ধারণা সত্যি। জাকিরকে পাত্তা না দিলে কি হবে, ইমির প্রতি অনেক আন্তরিক বেঙ্গল ব্রুস। আপনি তো ভাইয়া সত্যি কথা বলতে ব্যস্ত থাকেন, হয়তো এখন ব্যস্ত থাকলে আমার সাথে জবানটা ঠিক রাখবেন, তাহলে আমরা একটা শিল্পী করার জন্য যা যা করা দরকার আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা করি। তাহলে কি ইমির স্বপ্ন পূরণ হতে চলেছে? কিন্তু সায়রা তো এফডিসির কোনো পরিচালকেরই নজর কাটতে পারেননি, তার কি হবে? উপায় বের করেছে সায়রা নিজেই। একটা কোর্স করলে হয়তো ভালো কোনো চরিত্র অভিনয়ের সুযোগ পাবেন তিনি। সায়রার যোগাযোগ পরিচালক অ্যাডব খানের সাথে। 5 মিনিট লাগবে? আমি কোথায় দাঁড়াবো? পরিচালক চাঁদনি চক মার্কেটে দেখা করতে বললেন সায়রাকে। সায়রার অপেক্ষা। কিছুক্ষণের মধ্যে হাজির হলেন পরিচালক অ্যাডব খান। কথা হলো সায়রার সাথে। তুমি এখন যে জায়গাটায় আছো এখান থেকে তোমার টোটালি পুরো আমূল আমি পা থেকে মাথা পর্যন্ত চেঞ্জ করব। পরিচালক শেখার জন্য কোর্স ফি চাইলেন 10,000 টাকা। সায়রা অবশ্য পরিচালকের হাতে তুলে দিলেন 5,000 টাকা। দেখুন ঠিক আছে, তুমি আমাকে তাহলে আমি নাইটে ফোন দিবা, আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। সামাজিক সাইট ফেসবুকে ক্লাস। আমাকে ফেসবুকে অ্যাড করে দিও, তুমি আমার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবা, আমি তোমাকে দেখতে পাবো। বিষয়টি সায়রাকে একটু অবাক করলো, কিন্তু সরাসরি ক্লাস কি হবে না? আমার স্কুল আমার বাসায়,
ওই স্কুল সেদিন তোমাকে বাসায়। বাসা আসতে তুমি সেই অপরচুনিটিস মিস করেছো। ফেসবুক আর বাসাবাড়ির ছাদে চলতে থাকুক সায়রার ক্লাস, আমরাও সায়রার চোখে দেখতে থাকি এই জগতের বিচিত্র সব আয়োজন, দেখতে থাকি তরুণ তরুণীদের আকাঙ্ক্ষাকে পুঁজি করে কেমন করে সাজানো থাকে অন্ধকার জগতে অদ্ভুত সব আহ্বান। আমরা অনুসরণ করে দেখতে চাই সায়রার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়, কিন্তু সেই গল্প শুনবো বিরতির পর। অভিনয় একটি শিল্প, নতুনদের জন্য দরকার হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা। সেই শিক্ষা পেতে সায়রা যাবেন শ্রেণীকক্ষে, কিন্তু কোথায় সেই শ্রেণীকক্ষ? ফেসবুকের পাতা নাকি বাসাবাড়ির ছাদ? চলুন দেখে আসি তারকা বানানোর অদ্ভুত সব কারখানা। পুরান ঢাকার হাজারীবাগ এলাকা। আজ কাঙ্ক্ষিত সেই শুক্রবার অভিনয় শিখতে পরিচালকের দেয়া ঠিকানায় হাজির হয়ে গেলেন সায়রা। সায়রার মনে খটকা লাগলো, এটা তো একটা বাসা, পরিচালকের বাসা, এরকম একটা রুমের ভেতর ক্লাস হবে কি করে? আমাদের আরেকটা বাড়ি আছে, এই বাড়িতে আমরা ক্লাস করি। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সায়রার মাথায়। কিছু প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন এই তরুণীর কাছে। তুমি কি নিজে খাচ্ছ? ডক্টর জি করেছে। ভাইয়া করে দিছে একটু। অনেক সুন্দর হয়েছে। আমি জিজ্ঞেস করলাম। তুমিও শিখে যাবা। এরা সবাই অ্যাডব খানের পুরনো শিক্ষার্থী, কিন্তু সবাই হঠাৎ বের হয়ে যাচ্ছে কেন? আমি ছোট আমার থেকে। এটা ছাদে অবস্থান নিলেন সবাই। এবার বোঝা গেল বাসার ছাদই হচ্ছে পরিচালকের ক্লাসরুম। দিন শেষে অন্ধকার নেমে আসে, শুরু হয় ডুমিং ক্লাস। এভাবেই সপ্তাহে মাত্র একদিন চলে ক্লাস। বাকি 6 দিন বসে থাকতে চান না সায়রা। ক্লাসের পাশাপাশি সিনেমায় অভিনয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, তার উল্টো দিকে ছবির হাট। এখানে খোকন নামের এক ব্যক্তির জন্য সায়রার অপেক্ষা। সায়রার মুখোমুখি এফডিসি মেকআপ ম্যান খোকন। পার্টি আসার আগে আপনি লাইনটা শিখেছি, যে পার্টি আসতেছে এই পার্টি উনি নাটক বানাবে, ক্যারেক্টার যেটাই হোক আপনার পছন্দ মতন ওটা করবেন, ঠিক আছে? আর টাকা পয়সা নিয়ে আমি উনির সাথে টাকা পয়সা আমি ইনভেস্ট করবো, ঠিক আছে? আমি আপনাকে ইনভেস্ট করাবো, ঠিক আছে? শেষমেশ এফডিসির একটা সূত্র খুঁজে পাওয়া গেল। তাহলে হয়তো এই খোকনের মাধ্যমেই পরিচয় হওয়া যাবে পরিচালক প্রযোজকদের সাথে। আমার কাছে অনেক পয়সা লোক আছে, এরকম খালি এনজয় পার্টি আছে, আবার আমি এনজয় পার্টি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর কিছু কিছু পার্টি আছে এগুলো আমি ক্যাসেট বানাইতেছি। বাংলাদেশে আমি সিরিজ বানাইছিলাম, আর কি সিরিজ। হ্যাঁ, সিরিজ এখানে শহীদের সামনে দেখি। ঘটনাস্থলে হাজির হলেন আরো দুজন। বাকি দেখতে আসছি, ভাই মেয়ে পছন্দ হয়েছে, আমার জানিয়ে দেবো। এত এত টাকা বলে কিছু হয় না ভাই, আমি কি রাখছি মনে? না না না, দাদা হবে না, মুক্তি না, বিয়ে করবেন না। সিনেমার কথা বাদ দিয়ে ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চান। 7 তারিখে উনি ঢাকা আসবে। হ্যাঁ, 7 তারিখে আমি আপনাকে সকাল 10টা বাজে ফোন দেবো। মোহাম্মদপুর কার বাসা? কি অফিস? ওনার পরিচিত ফ্ল্যাট, কোনো প্রোগ্রাম করার জন্য? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 1-1.5 ঘন্টা থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর আপনার কাছে আপনার মতন আর দু একটা বান্ধবী নাই? এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন সায়রা। অভিনয় জগতে কাজের খোঁজে ঘুরতে ঘুরতে যেরকম অভিজ্ঞতা হয়েছে, তাতে তার নায়িকা হবার ইচ্ছা এখন নেই বললেই চলে। এবার শুনবো তার সেই অভিজ্ঞতার কথা। 1:30টার ফ্লাইটে আমাদের প্রোডিউসার আসবে, এই তার সাথে আমাকে গিভেন্টে করতে হবে। তো বলছি ভাইয়া কেন, আপনি যখন আমি আপনার কাজে আসছি তখন তো আপনি আমাকে এই কথাটা বলেন নাই। তো বলতেছে যে না, এটা আসলে করতে হবে, কোনো সমস্যা নেই, এটা কেউ জানবে না, এটা শুধু তোমার আমার আর প্রোডিউসারের মাধ্যমেই থাকবে, এটা তৃতীয় পার্সন আর কেউ জানবে না। তখন আমি বললাম না ভাই, আমি কাজ করবো না। তার প্রোডিউসার আসলো, আসার পর আমি তার সাথে কোনো কিছু করি নাই বিদায় সে আমাকে 2টা নাটকের একটা তো কাজ করতে দেয়নি। ওই বিশেষ বাক্যে আসলে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে? কি বলবো এটাকে, মানে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয় পবিত্র, এই সম্পর্কটাই এখানে খুব নোংরা ভাবে হয়। মানে এইটাকেই সোজা মানে ওরকম করে তো বলা যায় না, তাই এটাকে তারা মিডিয়ার লোকজন নাম দিছে গিভ এন্ড টেক। সবাইকে এক করে দেখলে হয় না, সায়রাও সব পরিচালককে এক পাল্লায় দেখেন না।
অনেকে আছে অনেক ভালো, গিভিং টেক তারা বলেই না মুখ থেকে, আর মানে প্রোডিউসার ম্যানেজ করা তাদের দায়িত্ব। আবার কিছু কিছু লোকজন আছে যারা মেয়েদেরকে দিয়ে এই কাজগুলো করায়, তাদের পকেটে মানে তাদের একটা ইনকাম সোর্স, মোট কথা। এক ঘাট থেকে আরেক ঘাট, স্বপ্ন পূরণের চেনা কিংবা অচেনা পথে নানা বাধায় সায়রা আজ ক্লান্ত, বিপর্যস্ত। থমকে গেছে তার পথ চলা। কিন্তু কত দূর এগুলো ইমির পথ চলা? রাজধানীর ফার্মগেট এলাকা। ফুটওভার ব্রিজের উপর একটা বিজ্ঞাপনে আমাদের চোখ আটকে গেল। যোগাযোগ শুরু হলো বিজ্ঞাপন দাতার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম, বিজ্ঞাপনে অভিনয় শেখানো হয় বলা আছে, তো আপনারা কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? ব্যস্ত পরিচালক, শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে আমরা আজ দেখা করতে পারলাম না। অভিনয়ে আগ্রহী ইমিকে দেয়া হলো সেই পরিচালকের নাম্বার। ফুটওভার ব্রিজে পরিচালকের জন্য ইমির অপেক্ষা। ব্যস্ততার জন্য যিনি সময় দিতে পারলেন না, সেই ব্যস্ত পরিচালক আলামিন নিজেই চলে এলেন এখানে। আপনি কোথায় ছিলেন আজকে ভাইয়া? এখান থেকে গেলাম। এখান দিয়ে? আমি তো এখানে খুঁজতেছিলাম আপনাকে। তার অফিসে নিয়ে গেলেন ইমিকে। মনে হচ্ছে একজন ভালো পরিচালকের খোঁজ পেয়েছেন ইমি, ঠিক পথেই এগোচ্ছেন ইমি। ইমি যেখানে যাচ্ছেন সেখানেই আশার আলো দেখতে পান, কিন্তু জাকির হাঁটছেন স্রোতের একেবারে উল্টো দিকে। সঠিক পথের সন্ধানে জাকির হাজির হলেন ইমির বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ওই সময় আমাদের শুটিং আছে, তো অলরেডি আপনার 3টা থেকে মোটামুটি 5টা আমাদের শুটিং আছে। বুঝতে পারছি। শুটিংয়ে কি আমাকে নেওয়া যায় আজকে দেখানোর জন্য? আজকে নেওয়া যায় না, আজকে আপনার ফটো ছাড়া আপনাকে কি করে নেওয়া যায়? 1 মিনিটের ব্যবধানে জাকির আর ইমির যোগাযোগ সেই পরিচালক আলামিনের সাথে। আমি আপনার অফিসে যাব, বুঝছেন? কয়টার দিকে বলেন, তাহলে আমি সমস্ত কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলবো। আপনাকে আমার ভালো লাগবে, আপনি আপনার সাথে কথাবার্তা বলবো। যদি করে আসবে তারপরে আমি অফিসে নিয়ে যাবো। আচ্ছা। বোঝা গেল পরিচালকের নজর পড়েছে ইমির উপর। সময় না দিলেও পরিচালকের মুখোমুখি হলেন জাকির হোসেন। মনে করেন আপনাকে একটা কথা বলে নিলাম, আপনাকে কাজটা দিয়ে করলাম, জিনিসটা কি ভালো? না, খুব খারাপ। 100 টাকা দিয়ে ফর্ম পূরণ করলেন জাকির। এবার তার নায়ক হবার অপেক্ষা। আপনি আছে না 7 দিনে কাজ পাবেন। এবার ইমির পালা। ইমির প্রতি অনেক আন্তরিক পরিচালক, তাই নিজ দায়িত্বে বাইরে এসে মেয়েকে নিয়ে যান তার অফিসে। 1 নম্বর কথা হলো, আমি মানুষ একটা ছেলে একটা মেয়ে বিয়ের পর 5 রাত্রে যেটা করে, এটা আমি কোনোদিন করবো না। অভিনয়ের কথা রেখে পরিচালক বারবার প্রসঙ্গ টেনে নিয়ে যান অন্যদিকে। বসে বসে আপনার সাথে কথা বলি। ছবি চলছে তো? হ্যাঁ, ছবি তো দেখার জন্য অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমি বুঝতে পারতেছি না আপনি ছবির কথা বলছেন। আচ্ছা যাই হোক, কি যেন বলতেছিলাম। আলাচ্ছি, এগুলো তো খারাপই বলেন, এগুলো তো খারাপই হচ্ছে। আপনি এইটার ছবি দেখেন, বন্ধ করেন। আমি তো ভাবছি কি ছবি, ইন্টারেস্টিং ছবি। আই ডোন্ট লাইক দিস। একটু পর শুরু হবে শুটিং। প্রস্তুতি চলছে শুটিংয়ের। সুখবর হচ্ছে এই শুটিংয়ে চান্স পেয়েছেন আমাদের জাকির হোসেন, আর পরিচালক আলামিনের হাত ধরেই এই জগতে প্রথম পা রাখছেন তিনি। কিন্তু শুটিংয়ের দৃশ্যে জাকিরকে দেখা যাচ্ছে না। খটকা লাগলো মনে। আমার কা লোক বুঝেন, আমি আমার কা রাগ করবেন না। যত যেই লোক কোনো কাজে লাগে না, ওটা হলো ময়লা ডাব্বা। এখানে যদি আমাদের ময়লা ডাব্বার মতো। আরেকটি পথ পেরোলেই হয়তো নায়ক হয়ে যেতে পারতেন জাকির। সেই জন্য ছিল তার প্রাণপণ চেষ্টা। কিন্তু জাকিরের ভাগ্য খারাপ। আসল লোকের বদলে ভুল লোকের ফাঁদে পা দিয়ে ফেলেছেন তিনি। তাই যা হবার তাই হয়েছে তার কপালে। জাকিরের ভাগ্য খারাপ হলেও ইনি কোথায় গিয়ে থামেন তা দেখতে হলে আমাদের বিরতিতে যেতে হবে। জাকিরের স্বপ্ন স্বপ্নতেই থমকে গেল। কিন্তু ইমিরকে সে একই পরিণতি হবে। ইনি আজ যাবেন সেই পরিচালকের কাছে যার খপ্পরে পড়ে জাকিরের স্বপ্ন চুরমার হয়ে যায়। আমরা চোখ রাখবো সেই পরিচালকের উপর, দেখব কত দূর তিনি ইমিকে নিয়ে যান। ফার্মগেট এলাকা চলছে যমুনার অনুসন্ধানী টিমের পরিকল্পনা। একটা ক্যামেরা হচ্ছে যে আপনার ওভারব্রিজে
গাড়ির ভেতর থেকেই পরিচালক আলামিনের সাথে ইমির মোবাইল ফোনে যোগাযোগ। 10 মিনিটের মতো হয়ে যাবে মনে হয়। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। পরিকল্পনা মতো 2 ভাগে ভাগ হয়ে গেল আমাদের অনুসন্ধানী টিম। আমি যখন ঢুকবো সাথে সাথে একসাথে attack। একটি গ্রুপ অবস্থান নিল ফার্মগেট ফুটওভার ব্রিজের উপর, অন্য গ্রুপ অনুসরণ করছে ইমিকে। ইমি ঢুকে পড়লেন পরিচালকের সাথে তার অফিসে। আপনাকে গ্রামে মার দেবো। কেন কেন? শুটিং 8টা বাজে, 8টা বাজে শুটিং হলে 11টা কোনটা বাজে যায়? শুটিং কাকে? যে দিন হবে আপনার বলে আজকে তো শুটিং নাই। আমার শুটিং সমস্যা নাই। ভেতর থেকে একটা সংকেতের অপেক্ষায় আছে আমাদের টিম। সংকেত এলো, কি করেন এটা? জি, কি করেন? আমাদের মিডিয়া অফিস, কি মিডিয়ার নাম এটা? মিজান মিডিয়া। কি চালাচ্ছেন আসলে মিডিয়ার নামে কি চালাচ্ছেন? তিনি সত্যি পরিচালক কিনা সন্দেহ হলো আমাদের। বের হয়ে আসলো তার আসল চেহারা। আমার কষ্ট হয়েছে কি জানেন, মিজান ভাই বলছে যে তুমি পোস্টের নাম 10টা লোক নিয়ে আসো। পোস্টের নাম কি? এটা কি আপনাকে দালাল নাকি ম্যানেজার নাকি পিয়ন নাকি সাপ্লায়ার? শুনে সাপ্লায়ার, আমরা মনে করেন যে লোক দরকার আমরা সাপ্লাই দিই। এবার ইমির কাছে জানতে হবে অভিনয় শেখানোর নামে আলামিন আসলে কি করেন। আমি ওখানে বসেছিলাম, সে আমার কাছাকাছি আসে, সে ইচ্ছা করে তার বডি আমার গায়ে লাগাতে চায়, আমি তাকে সরে বসতে বলি, সে আমাকে বলে যে তার ভালো লাগছে। সবকিছু অস্বীকার করছেন তিনি। যদি কোনো ছেলে বলতে পারে, কোনো মেয়ে বলতে পারে আমি কারোর সাথে ফল্ট করছি, তাহলে যে শাস্তি আমি মাথা পেতে নিই। তাহলে এমন ভদ্রলোকের বিরুদ্ধে ইমির অভিযোগ কি মিথ্যে? ওনাকে আমি কিছুই করিনি। অবশ্য তার অফিসের ভেতর থেকে পাওয়া অসংখ্য সিডি আর বায়োডাটা বলছে ভিন্ন কথা। আমরা দেখতে চাই কে সত্য বলছেন, ইমি না আলামিন। দেখা যাক এই আধ ঘন্টায় আলামিন ইমিকে কি কি বলেছিল। নাই তো কেউই যার জন্য একটু থ্যাঙ্কস বুঝতে আসতে ভালো লাগে, কিন্তু এর অর্থ এই না। তারপর কেন আস্তে আস্তে কোথায় দিচ্ছেন? আল্লাহ, এই মহিলা কি পড়ে এগুলা? আল্লাহ, এসব কি দেখাচ্ছেন? না না, মানে আস্তে আস্তে দাঁড়ান, এগুলা মানে কি? হোয়াট ইজ দিস? ও প্লিজ, আপনি এসব বন্ধ করেন। আমি মাই গড। আমার কথা ঠিক আছে, আপনি এখন সাবধান হয়ে গেলাম আমরা। পরিচালক আলামিন হয়তো নিজের কীর্তিকলাপ বুঝে ফেলেছেন, আর তাই ঝটপট নিজের অপরাধও স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু ইমির স্বপ্ন পূরণের আরেক কারিগর কি সত্যি তার স্বপ্ন পূরণ করে দিতে পারবেন? সেই সত্য জানতে হলে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় আলোচনায় ব্যস্ত যমুনার অনুসন্ধানী টিম। ফার্মগেটের মতো এখানেও 2 ভাগে ভাগ হয় টিম। বেঙ্গল ব্রুসের সাথে ইমির মোবাইল ফোনে যোগাযোগ। হ্যাঁ, আমি এই যে ওই যে স্টেডিয়ামের কাছাকাছি। পরিচালক বেঙ্গল ব্রুস এবার ইমিকে সোজা তার অফিসে চলে যেতে বললেন। অনুসরণ করছে আমাদের ক্যামেরা। অনুসন্ধানী টিমের কিছু সদস্য ভবনের বাইরে অবস্থান নিল, কিছু সদস্য অবস্থান নিল ভবনের গলির ভেতর। এই পরিচালক ইমির সাথে কি আচরণ করেন তা জানার অপেক্ষা আমাদের অনুসন্ধানী টিম। আপনার হাতে কোনো কাজটা আছে নাকি করার মতো আর কি রিসেন্ট? 45 মিনিট কেটে গেল। ভেতরে ইমির সাথে কি হচ্ছে কিছুই আঁচ করতে পারছি না আমরা। অপেক্ষার এক সময় ইমির সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। টেনশনে পড়ে গেল আমাদের পুরো টিম। ফোন সাইলেন্ট করে দিব? অবশেষে একটা মেসেজ পেলাম আমরা, সাথে সাথেই পরিচালকের কক্ষে আমরা এগিয়ে গেলাম। ভালো আছেন? একদম হাঁপাচ্ছে কেন? দাঁড়ান দাঁড়ান, কি বিষয়ে আসছেন দেখি? না না, আমি বলছি দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো, সমস্যা নেই। একটু করেন, দাঁড়ান। ওনার কাছে হচ্ছে কাজের জন্য আসলাম, তো আজকে নিয়ে 2 দিন আসা হলো। কি কাজের জন্য আসছেন? মিডিয়া কাজের জন্য। তো উনি আমাকে বলছেন যে মিডিয়াতে কাজ করতে হলে
গিভ এন্ড টেকের একটা ব্যাপার থাকে। হাত ধরার বিষয়টা কেমন? হাত ধরার বিষয় আপনার যখন ট্রেনিং দিতে হয়, নায়ক নায়িকার সাথে অভিনয় টভিনয় শিখাতে হয় না, তা হাত ধরার বিষয়গুলো তো খারাপ কিছু না। উদ্দেশ্য ভিন্ন ছিল কিনা সময় তা বলে দেবে। এবার তার কাছে জানবো মিডিয়ায় বহুল আলোচিত সমালোচিত সেই বিশেষ বাক্যের কথা। গিভ এন্ড টেক, যেটা ওই মেয়েটা বলছে, গিভ এন্ড টেকের বিষয়টা এটা সবাই স্পষ্টই জানে, এটা হয়। তার অফিসেও কি সেসব চলে? অফিসে কখনো পবিত্রতা নষ্ট করা উচিত না কারোরই, তা আপনি তো সেটা আমি কখনোই করি না। একটু আগে তো বললেন সেই কথা। জি না, আমার অফিসকে আমি মসজিদের মতো সবসময় পরিষ্কার রাখি। যিনি তার অফিস কেমন পবিত্র রাখেন তিনি তো অন্য পরিচালকের মতো খারাপ হতেই পারেন না। তবে মিমির সাথে কি বলেছিলেন তা দেখতে চাই। দর্শককে ভালোবাসার মতো কাজ করার উপযোগী হতে আপনাকে এই ধরনের একজন ফ্রেন্ড বেছে নিতে হবে, যে আপনার দৈহিক সম্পর্কের সাথে জড়িত থাকবে, মনের চাহিদা আছে, দেহের চাহিদা আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, সব কিছুই মিটাবে। একজনকে নায়িকা বানানোর প্রমাণ দিলেন তিনি। ওই যে কর্নারের ছবিটা দেখা যায় আমাদের, বাংলাদেশেও সিনেমা করতেছে, কলকাতায় সিনেমা করতেছে, বর্তমানে লন্ডনে আছে, শুটিং করতেছে। একজন মানুষকে প্রলুব্ধ করার জন্য যা যা করতে হয় ওস্তাদ বেঙ্গল ব্রুস এই মুহূর্তে তাই চালিয়ে যাচ্ছেন। যদি নির্ভয় কোনো চাহিদা ছাড়া আমার সাথে মিশেন, আমি যদি কোনো চাহিদা ছাড়া আপনার সাথে মিশি, সেক্ষেত্রে আমাদের এটা কি হলো, ভালোবাসার সম্পর্ক, এটা ওই সম্পর্ক। এই ক্ষেত্রে দুজনের কোনো গুণা নাই। আমি যদি রাজি থাকেন তাহলে আপনি আমার সাথে মিশতে পারেন। তাহলে শুরু করি আজকে থেকে। কেন? এখানে বসেন আপনি। কেন? আপনি এখন আমার সাথে বেসিক্যালি কি করতে যাচ্ছেন? আমি সেটা তৈরি করে নেব আপনাকে। তাহলে তো আপনি একদম মানে যা করা ডিরেক্টলি করতে যাচ্ছেন। যে দিল মারে এক দিল বাকি মারে, আচ্ছা আচ্ছা। শুরু করলে আমি ভাইয়া খুব মানে কনফিউজ, মানে কনফিউজ না, ঠিক আমি নার্ভাস। মানে হঠাৎ এরকম প্রপোজাল পাওয়াতে আমি আসলে মানে বুঝতে পারতেছি না। এটাই স্বাভাবিক, নার্ভাসটাই তো স্বাভাবিক। জি ঠিক হয়ে যাবে, জানবো একটু পরশ পাইলে ঠিক হয়ে যাবে, আদর পেলেই হ্যাঁ। ফোন সাইলেন্ট করে দিব। মাথায় বাজ পড়ল পরিচালকের। তার গোপন ইচ্ছে পূরণের আগেই হাজির যমুনার অনুসন্ধানী টিম। ভালো আছেন? দাঁড়ান দাঁড়ান, কি বিষয়ে আসছেন দেখি? আমি বলছি দাঁড়ান 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 দাঁড়ান। এই পরিচালকের নাকি অনেক ক্ষমতা, তাই আমাদের সহযোগিতা নিতে হলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। ঘটনাস্থলে হাজির গোয়েন্দা পুলিশের একটি দল। এবার শুরু হলো তল্লাশি। আবিষ্কার হলো একটি গোপন পথ। বোঝা গেল ওখানে সব আয়োজনই পাকা ছিল। এইখানে ঢুকাইলে কোনো মাইয়া যাইতে পারবে? বের হয়ে আসলো খেলনা অস্ত্র। সব শেষে বের হয়ে আসলো অনেক আলামত, যেগুলো খারাপ ইঙ্গিত করে। এবার তিনি কি বললেন? আমি তো মুসলমান, কিভাবে বলতে পারে না সেভাবে বলবো এটা আমি ইউজ করছি কিনা। না দেখছি। আলামিন কিংবা বেঙ্গল ব্রুজদের মতো মানুষদের আসল চেহারা উন্মোচন করাই ছিল আমাদের অনুসন্ধানী টিমের আসল উদ্দেশ্য। কাউকে ছোট কিংবা আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা এও জানি ঢালাওভাবে কথা বলা ঠিক নয়। তবে পরিচালনার মতো সৃষ্টিশীল পেশাকে এখন অনেকেই ব্যবহার করছেন খারাপ উদ্দেশ্যে। আর তাই সেই দিকটি উন্মোচন করতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুই তরুণী, ইমি এবং সায়রা, সেই সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও।